দেখো আমাদের মারু সব দেখায়, ভিডিও দেখায় তোমাদের, কোনো স্ক্রিপ্টেড কিছু দেখায় না। তার জন্য সে কখনো হাসছে, কখনো নাচছে, কখনো গাইছে, কখনো আনন্দ করছে, কখনো দুঃখ করছে, সবটা তোমাদের সামনে দেখায়। ঠিক আছে, তোর ভিডিও মানে তো আর নাটক নয় যে স্ক্রিপ্টেড হবে, সবটাই ওর মানে ডেলি লাইফস্টাইলে যা হয় তাই তোমাদেরকে দেখায়। তাহলে সেখানে কিছু কিছু জিনিস আবার এডিট করতে হয় কেন রে? না না, এই যে দুঃখ দেখে বা ওর অসুস্থতা দেখে তোমরা ওকে বলছো এই ভাল লাগে না, বোরিং, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে, কেন এই কথা বলছো? না, আমাদের মারু ওকে নিয়ে যতই পজিটিভ কেউ কমেন্ট করুক সেটাতেই বেশি মাথা ব্যথা করে না। ও শুধুমাত্র কে নেগেটিভ কমেন্ট করলো তাদেরকে রেসপন্স করতে আসে, আর সেখান থেকেই ও এই কথাটা বললো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা ব্লগিং করে তাদের মধ্যে এই মেটেরিয়ালটা থাকলেই লোকে সেই পিওরিটিটা বুঝে, সোদা গন্ধ দেখে সেই ভিডিও দেখে। আর কিছু ভিডিও আছে যেগুলো পরিষ্কার বোঝা যায় স্ক্রিপ্টেড, পুরো এডিটিংয়ের কামাল বা পুরো গল্পের কামাল। ঠিক আছে, তবে সেটা ঝা চকচকে হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, মারু পুরো ম্যান্ডিকে অনুকরণ করে, তো ম্যান্ডিও অসুস্থ 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 আর মারুও অসুস্থ 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 ব্লগ করে যাচ্ছে। এইবার ওর বক্তব্য, আমি তো এইবার ফার্স্ট প্রেগনেন্ট হয়েছি, আমার প্রেগনেন্সির জার্নিটাই তো আমি তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা যারা বলছো আর কেউ মা হয় না, আর কেউ মা হচ্ছে না, তুমি শুধু এরকম করছো, তো তাদেরকে বলি আমার ইচ্ছে করে না, আমার এরকম হয়, হ্যাঁ না ত্যানা না। দেখ, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এখনকার দিনের মারাও মা হচ্ছে, আবার আগেকার দিনের মারাও মা হচ্ছে, এবং তার আগেকার দিনের মারাও মা হয়েছে। এবার আগেকার দিনের মায়েরা কি হতে বলতো, সমস্ত কাজকর্ম করার পরেও তারপরেও তারা মা হয়েছে, একটা না, বেশ গন্ডায় গন্ডায়। আর এখনকার দিনের আমাদের মতো মায়েরা একটা হতেই একেবারে লম্পঝম্প শুরু হয়ে গেছে। তার জন্য আগেকার দিনের মানুষেরা যারা এগুলো দেখে অভ্যস্ত তাদের কাছে এটা মনে হবে। আর এটা তো সত্যি যে প্রেগনেন্সির সময় মুড সুইং হয়, কিন্তু আগেকার দিনের মানুষরা মানে আমাদের মাদের সময় বা আমাদের সময়ও আমরা কি মুড সুইং কি সেটা বুঝতুম না। এবারে মানে আমাদের মন খারাপ হচ্ছে, ভাল লাগছে না, হ্যাঁ না ত্যানা সব ঠিক আছে, এখনও যদি আমরা আমাদের ফ্যামিলির লোকজনদের বলে আমার না মুড সুইং করছে, বুঝবে ব্যাপারটা? বুঝবে না। এবারে নতুন নতুন তোদের জেনারেশানে এইসবগুলোকে মানুষ গুরুত্ব দিচ্ছে, ভালো জিনিস সেটা, কিন্তু যারা তোর ব্লগ দেখছে সবাই তো আর তোর বয়সী নয়, কিছু তো আছে যে তোর থেকে বেশ এজেড, তাই জন্য তারা এগুলো বলে, বুঝলি? তুই এগুলো সব থেকে বড় ব্যাপার কি বলতো, তুই যদি এগুলোকে ইগনোর করতে পারিস, আমি জানি তুই কন্টেন্টের জন্যই এগুলো দিয়ে ভিডিও করিস, তোকেও তো কিছু উত্তর দিতে হবে, সারাক্ষণ তোর ব্লগে কী দেখাবি, কাজকর্ম তুই কত দেখাবি, একার লাইফস্টাইল তুই কতটা দেখাবি? হ্যাঁ, মানে তোর বর তো সবসময় থাকে না, আর তুই সেরকমভাবে কিছু করতে পারছিস না, তো স্বাভাবিক আবার কত দেখাবি? আচ্ছা, এবার তোর বক্তব্য হচ্ছে আগের বারে আমার অনেক কামাই হয়ে গেছে, এইবারে আমি প্রতিনিয়ত ব্লগ দেবো, ওটা তুই আগের বারেও বলেছিলিস। আচ্ছা, এবং আমার লাইফস্টাইলে প্রবলেম হচ্ছে, আমার রাতে ঘুম আসে না, দিনে আমি বেলা করে ঘুম থেকে উঠি, এটা আমার বিয়ের আগেও মানে অভ্যেস ছিল। যারাই ব্লগার বা ইউটিউবার তারাই একটু রাত জাগার প্রবণতা আছে, রাতে মানে সবাই যখন শুয়ে পড়ে নিস্তব্ধ তখন একটু ভিডিও দেখে, এডিট করে, এসব করে, এটা একটু স্বভাবই সবারই আছে। ঠিক আছে, পুরো সিস্টেমেটিক লাইফস্টাইল লিড করে ব্লগাররা, এটা খুব কম আর কি, একটু রাত জাগার অভ্যেস একটু প্রবণতা আছে ব্লগারদের। তো যাই হোক, সব ব্লগারদের নয় কিন্তু বেশিরভাগ, মানে এই আমাদের গ্রাম্য লাইফস্টাইল যারা লিড করে তাদের সবারই তো শুনি এরকম আর কি, বেলায় ঘুম দিয়ে ওঠা, 12টার সময় করা, আর তোমার হচ্ছে রাত জাগা। তার মধ্যে আমিও পড়ি, আমি ব্লগার নই, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবুও আমার এই অভ্যেসটা আছে। এইবার কি দেখো, যখন হাজব্যান্ডের তাড়াতাড়ি বেরোনোর থাকে বা ছেলের বেরোনোর থাকে তখন তো উঠতেই হবে, তো উঠলেও কাজকর্ম করে টুকুস করে আবার একটা মধ্যখানে ঘুম নিয়ে তারপর আবার করি, কারণ অত সকালবেলা উঠে সমস্ত কিছু করে পুরো জার্নি করবো এরকম হয় না, কারণ রাত্রিবেলা যেহেতু জাগি, ওর অভ্যেস খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এইবার তোর বক্তব্য হচ্ছে যে এইবার আমি রোজ ভিডিও দেবো, কিন্তু আমি ব্লগিং দিচ্ছি না, এটাকে ব্লগিং বলে না, এটাকে কি বলে, আপডেট দেয়া। কারণ
আমি ভিডিও না দিলে অনেকে আমাকে নিয়ে ওরিড হয় ভিউয়ার্সরা, এবং তারা টেনশন করে এবং তারা বলে নয় শর্টসের মাধ্যমে নয় কমিউনিটি পোস্টের মাধ্যমে কিছু জানিয়ে দেবে, আর ভিডিও যদি না দাও, তুমি যদি ভিডিও না দাও টেনশন করি। তো মানুষ অভ্যেসের দাস, তোর ভিডিও দেখতে দেখতে তোর প্রতি ইনফ্যাচুয়েশন এসছে এবং তোর প্রতি ফিলিংস এসছে, তো সেই জায়গায় তুই ভিডিও না দিলে তাদের খালি খালি লাগে। তো যাই হোক, সেই জন্য তুই রোজ ভিডিও দিবি। দেখ ভাই, আমি একটা কথা বলি, তোকে নিয়ে কে চিন্তা করে কি চিন্তা না করে সেটা থেকেও মোস্ট প্রায়োরিটি তোর এই মুহূর্তে হওয়া উচিত সেটা হচ্ছে তুই যদি ব্লগিং করে ইনকাম করিস, তাহলে ব্লগিংটা যদি তুই রেগুলার দিস তো ইনকাম হবে, তাই না? আর এই মুহূর্তে তুই নিজেই বলছিস তোদের প্রচুর এক্সপেন্স হচ্ছে, আর স্বাভাবিক ব্যাপার, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছিস, তারপরে এইরকম ব্যাপার, বাচ্চা কাচ্চা আসবে, তো তার প্রিপারেশান, তো সেক্ষেত্রে তোর বরকেও বেশি কাজ করতে হবে পরিশ্রম, আর তোকেও করতে হবে। তো সেই পরিশ্রমে মানে তোকে অল্প ধীরে সুস্থে বাড়ির কাজ করবি, কিন্তু যেটাই করবি সেটা ভিডিও করতে হবে। তাহলে কি হবে, তোর ইনকামটা ঠিক জায়গায় যাবে। তোকে নিয়ে কে চিন্তা করছে কনসার্ন সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু তোর মেন ফোকাস কি, যে আমি এখান থেকে টাকা ইনকাম করব। তো টাকা যদি ইনকাম করতে যাস তাহলে তো ব্লগিংটা রেগুলার বেসিস দিতে হবে, নাহলে ইনকামটা কি করে আসবে, তাই না? এটা তো স্বাভাবিক। আগে যে লেভেলের তোর ইনকাম হচ্ছিল এখন তো সেই লেভেলের হচ্ছে না, কারণ এখন ভিউজ তোর অনেকটা পড়ে গেছে, 10-15-র মধ্যে চলে গেছে। তো স্বাভাবিক ব্যাপারে তোকে তো পরিশ্রম করতেই হবে, আর সেইটাই হচ্ছে মেন ফ্যাক্ট, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, তুই কি বলছিস? এখন যেরকম ব্লগিং হচ্ছে সেরকম ব্লগিং তুই যেখানে ভাড়া বাড়ি চলে যাচ্ছিস সেখানে গেলে হবে না। কেন না, সেখানে গিয়ে তুই একটা এনার্জি পাবি। সকালবেলা তোর বর টিফিন খেয়ে কাজে যাবে, তাহলে তোর তাড়াতাড়ি করে সেটা করবি। আচ্ছা, তারপরে হচ্ছে দুপুরবেলা তোমার হচ্ছে তোর বর বাড়ি আসবে, তার আগে রান্না করার ব্যবস্থাটা তুই করবি, কারণ দুপুরে খেতে আসছে। আবার রাত্রিবেলাও তাড়াতাড়ি চলে আসবে, তুই রান্না করতে তাড়াতাড়ি পারবি। হ্যাঁ, এটা তুই কি বলছিস, তুই করবি ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখ, ওইখানে কাজে গেলে তোর বর তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবে। তাহলে তোর বর বাড়িতে আসলে তোর বর কিন্তু হিউজ পরিমাণে তোকে হেল্প করে, এবং সেটা আরও বেশি করতে পারবে। কারণ এখন যেটা ও করে না সেটা তোর মন মানসিকতার জন্য নয়, এখন যেটা করতে পারে না সেটা হচ্ছে সময় পায় না বলে। রাত 12টার সময় এসে কি জোগাড় করবে আর তুই কি রান্না করবি? নাহলে এখনও তোর বর 12টায় আসুক 11টায় আসুক, তোর বর তো বাড়িতে এসে রাত্রিরে খাবে, তুই কি তারপরেও রান্নার ব্যবস্থা সবসময় করিস না? বাইরে থেকে খাবার কিনে বেশি খাস। তার মানে কি, তোর বক্তব্য তোর বর বাইরে কাজ করে এসে আবার বাড়িতে তোকে হেল্প করলে তারপর তুই গিয়ে রান্নাটা করবি, তোর বক্তব্যটা এটাই। এবার দুপুরবেলাও তাই, দুপুরবেলা হয়তো তোকে সকালে কেটে বেটে দিয়ে গেল, বা কেটে বেটে না দিয়ে গেল, তুই এসে রান্নাবান্না করলি টুকটুক করে। আর সকালবেলা তোর বরই তো চা করে, তোর বরই তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকফাস্ট করে, তো সেটা করে নিজেও খেয়ে যাবে, তোকেও খেয়ে যাবে। এই সুবিধাটা তুই পাবি, এইটার জন্য তুই বলছিস। তুই যেটা বলছিস যে আমার 3বার মানে রান্না করতে সুবিধা হবে বা ইচ্ছা হবে, তোর রান্না করতে তো ইচ্ছাই করছে না, কারণ তোর মুড সুইং করছে, তুই তো বললি এই কথাটা। তাহলে সেক্ষেত্রে তোর রান্না করতে ইচ্ছে করবে এটা কথা না, তোকে হেল্প করতে মানে তোর বর খুব ভালো পারবে, এবং তাতে তোর সুবিধে হবে, এটা একটা ব্যাপার। আরও একটা জিনিসের বড় ব্যাপার আছে, তুই তোর শ্বশুরবাড়ির কাছাকাছি গেছিস, তাহলে তোর যখন শ্বশুরবাড়ির কাছাকাছি যাবি তখন তোর শ্বশুর মানে তোর ধর বাই চান্স রান্না করতে ইচ্ছে করলো না, যেটা তোর এখন হয়, তো তোর শ্বশুরবাড়ি থেকে খাবারটা চলে আসবে। ব্যাপারটা তুই দেখ, কেয়ারিংটা বেশি পাবি, তুই ওখানে গেলে কেয়ারিংটা বেশি পাবি, কারণ তোর বর তোকে অনেকটা সময় দিতে পারবে, কারণ দোকানের থেকে কাছে যে জার্নিটা করে অত দূর যেত সেটার কোনো প্রয়োজন নেই। প্লাস বাইকে করে গেলে 100 টাকা করে তেল, মনে আছে? সেই 100 টাকা করে তেল যাচ্ছে, সেটাও লাগবে না, তাই না? দূর থেকে গেলে 100 টাকা করে তেল, সেটা লাগছে না। আচ্ছা, তারপরে হচ্ছে টাইমিংটা কম লাগছে, প্লাস হচ্ছে তোকে সমস্ত ব্যবস্থা করে দিয়ে তারপরে কাজে যেতে পারবে সকালবেলা, আবার রাত্রিবেলা এসে তোকে সব ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, এবার ওইখানে থাকলে তোর বাইরে খাওয়ার প্রবণতাটাও কমবে, কারণ যেতে হবে তারপরে নিয়ে আসতে হবে, একটু কম হবে খাওয়ার প্রবণতা। আর দ্বিতীয় কথা, তোর একেবারেই ইচ্ছা না করলে শ্বশুরবাড়ি থেকে সমস্ত খাবার দাবার চলে আসবে, সেই যত্নটাও পাবি। তো এই যে শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে যত্ন প্লাস বরের যে যত্ন, এইটার জন্য তুই
এত মানে কুইক ডিসিশনে বাড়িটা চেঞ্জ করলি? নাহলে তোর কিন্তু ইচ্ছে ছিল না, তুই প্রথম দিকে রাজি ছিলিস না, এবং সেই জন্য বলছিলিস না ওসব জিনিসপত্র টানাটুনি হুজরা হুজরি করা খুব চাপের, ওই জন্য আমি করতে যাবো না। কিন্তু তোর বর সেই আশ্বাসটা দিয়েছে যে তোমাকে কিচ্ছুটি করতে হবে না, স্বাভাবিক, তুই এখন প্রেগনেন্ট অবস্থা কী করে করবি, কিন্তু টুকটাক করে যে গোছানোর কাজগুলো, ধর আলমারিতে জামা কাপড় হ্যানা তারা, সেগুলো তো তোর বর তোকে হেল্প করে দিতে পারবে, তাহলে তোর সমস্যার কিছু নেই। এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখ, স্ক্রিপ্টেড ব্লগ তৈরি করার মতো ক্যাপেবিলিটি এই মুহূর্তে তোদের নেইও, ঠিক আছে, চাইলেও করতে পারবি না। তবে সব যে আবার যা দেখানো হয় সবটাই তাই তাই দেখাস, এটাও নয়। এবার তুই যদি বলিস যে এটা আমার ব্লগ নয়, এটা শুধুমাত্র আমার আপডেট, আপডেট তো কমিউনিটি পোস্ট দিয়েও দেওয়া যায়, আপডেট কমিউনিটি পোস্ট দিয়েও দেওয়া যায় যে আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কাজ করার ইচ্ছে হচ্ছে না, আমি মুড সুইং হচ্ছে, আমার হ্যানা হচ্ছে, আমার ত্যানা হচ্ছে, এই বলে তুই আপডেট দিয়ে দিতে পারিস। এটা আপডেট ভিডিও কী করে বলিস? এটা ব্লগিং। সেটা তুই খাওয়া দেখাচ্ছিস, তুই তোর কথা বলা দেখাচ্ছিস, হ্যাঁ তোর ভিডিওর মধ্যে কাজের থেকে কথা বেশি ছিল, এটা তুই বলতে পারিস। কিন্তু তুই যদি বলিস সেটা আপডেট, আপডেট এইভাবে দেয় না, আপডেট কমিউনিটি পোস্টের মাধ্যমে দেয়, বা বলতে হয় ছোট্ট করে শর্টস ভিডিওর মধ্যে দেয়, দেখো আমি তোমাদেরকে এই আপডেটটা দিতে এলাম। তুই এটা গোটা ভিডিও করছিস, তারপরে বলছিস এটা ব্লগিং না, এটা আপডেট। তাও তোর ভিউয়ার্স যারা বলেছে যে তোমার শারীরিক অসুস্থতা আছে কি না, বা তোমার কিরম প্রবলেম কি আছে না আছে আমরা জানতে চাই, তার জন্য দিয়েছিস, ইনকাম করার জন্য দিয়েছিস। ব্লগিং করলে পয়সা পাবি, কমিউনিটি পোস্ট দিলে পয়সা পাবি, শর্টস করলে সেই লেভেলে পয়সা পাবি? পাবি না, তার জন্য করেছিস। তো ব্লগিংই এটা। হ্যাঁ, তোর ভিডিওটায় ও যেহেতু বছর বছর বেশি ছিল, তাই তোর মনে হচ্ছে যে এটা আপডেট। না, আপডেট না, ব্লগিং। আচ্ছা, এইবার তোর বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমি তো প্রথমবার মা হচ্ছি, আমার যা অভিজ্ঞতা হচ্ছে আমি সেগুলো শেয়ার করছি। দেখ, মা হওয়ার ব্যাপারটা এমনই, ঠিক আছে, তো তুই তোর অভিজ্ঞতা শেয়ার করবি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, সে তার অভিজ্ঞতা শেয়ার করবে, এবং পুরনো দিনের কথা যাদের যাদের মনে পড়বে তারা সেটা শেয়ার করবে। তো এগুলোকে নিয়েই চলতে হবে। ভিউয়ার্স এরকম বলবে যে তোমার একার হয়েছিল আর কারোর হয়নি, তোমার এই তোমার ওই সেই, তো তুই যদি সব কিছুতে গায়ে মেখে নিস তাহলে তো খুব মুশকিল। কাজ করতে এসছো বস সোশ্যাল মিডিয়ায়, সেখানে নেগেটিভ কমেন্ট থাকবেই, আর তোমাকে ইরিটেট করার লোকও থাকবে, সেটাকে নিয়ে তুমি যদি মাতামাতি করো তাহলে তো খুব মুশকিল না, তাই না? আচ্ছা, বাই দা ওয়ে, তোমার খাওয়া দাওয়ার ডিসিপ্লিন নেই, তুমি বলছো বাইরের খাবার খুব খেয়ে ফেলছিলাম, হ্যানা ত্যানা, রান্না করতে ইচ্ছে করছো না তাই খাবার নিয়ে আসছিল, ওটা তো ছাড়ো, বাড়িতেও তুমি কনসা একেবারে পালন করছো। পটলের তরকারি করেছো, সেখানে তুমি আবার ঘি রাত্রিবেলা, আচ্ছা ভালো কথা, রাত্রিবেলা ঘি, পটলের তরকারি, আবার দই, ভাবো, মানে কোনো মানে আছে? সব কিছুর তো একটা সিস্টেম আছে। প্রথম কথা হচ্ছে মিষ্টি দই প্রচুর অ্যাসিড করে, ঠিক আছে, সকালবেলা দুপুরবেলা খেলে তবু ঠিক আছে। পটলের তরকারি দিয়ে ডাল দিয়ে খায় কে ভাই? ঘি দিয়ে পটলের তরকারি দিয়ে খায়? শুধু পটলের তরকারি দিয়ে অনেকে ভাত খায়, কিন্তু তা বলে ঘি দিয়ে? আমি বুঝলাম না। তো যাই হোক, তোমার এই খাওয়ার কম্বিনেশনগুলো একদম ভালো নয়, আর যার জন্য শরীরে সেটার এফেক্ট পড়ছে। দেখো, তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি সেটা খেতে পারো, কিন্তু কিন্তু যেটাতে তোমার অ্যাসিড ফর্ম করবে সেটা তুমি খেতে পারো না। এবার তোমার অ্যাসিড ফর্ম করলে সেটা তোমার জন্য এবং তোমার বেবির জন্য প্রবলেমেটিক, তার জন্য লোকে বলে যে এমন খাবার চুজ করো যাতে তোমার অ্যাসিড ফর্মটা না করে, ঠিক আছে? তুমি বাড়িতে খাবার খাচ্ছ কি বাইরে খাবার খাচ্ছ সেটা তো একটা ম্যাটার। বাইরে খাবার তো স্ট্রিক্টলি প্রহিবিটেড করে, মাঝে মধ্যে মাসে একবার দুবার ইচ্ছা করলো কোনো রেস্টুরেন্টে ভালো জায়গায় খেয়ে এলে, সেটা শখ, সেটা আলাদা কথা। কিন্তু বাদবাকি ওই রান্না করতে পারছি না তরকারি রুটি কিনে আনো, রান্না করতে পারছি না তোমার বাইরে গিয়ে পরোটা ঘুগনি খেয়ে নাও, এইটার সময় রাইট সিচুয়েশন নয়। তার থেকে যদি তুমি একটুখানি দুধ কর্নফ্লেক্স খেয়ে নাও তাও আচ্ছা, ঠিক আছে? তো এই জন্য বলছে, আর কিছু কারণ নয়। আচ্ছা, এইবার তোমার তারপরে রাত্রিবেলা এরকম ফুড হ্যাবিট, তোমার ফুড হ্যাবিট অ্যাকচুয়ালি ভীষণ বাজে ফুড হ্যাবিট, সেই জন্য লোকে বলে, নালে কি দরকার আছে বাপু? যাই হোক, তোমাদের বক্তব্য যে খুব তাড়াতাড়ি চলে যাব, তুমি বলছো আবার সেটা বারবার বলছি বলে তোমরা ভাবছো, হ্যাঁ না, এটা তো স্বাভাবিক যে তোমরা চলে যাওয়ার মানসিকতা পুরোপুরি তৈরি করে নিয়েছো, তো সেই জন্য বারবার এই কথাটা এসেই যাবে যে পুরোপুরি চলে যাব। কেন যাচ্ছ না? চৈত্র মাসে তো যেতে নেই, তার জন্য বৈশাখ মাসে যাবে। হ্যাঁ, তো চৈত্র মাসের আর কটা দিন পড়ে আছে, যেমন ধরো কালকে নীল, তারপরের দিন চড়ক, দুদিন পড়ে আছে, পয়লা বৈশাখ। তো এই 3 দিন যাবে না, হয়তো 2, 3, 4 তারিখে যাবে, তো খুব খুব
তাড়াতাড়ি চলে যাবে, এটা খুব স্বাভাবিক। তো হ্যাঁ, চৈত্র মাসে কোনো জায়গা থেকে চেঞ্জ করে না। তো মাসের 15 তারিখের পর তোমরা যাবে বলছো, তাহলে তোমাদের স্যালারি এই মানে কীভাবে ভাড়া বাড়িটা দেবে আমি জানি না। মানে ভাড়া দেওয়ার সিস্টেম তো এরকম যে 15 তারিখ হয়ে গেলে তো 15 দিনের ভাড়া যদি এক এক থেকে কাউন্ট করে। এবার আমি জানি না তুমি বাংলা মাসে ঢুকেছো কি ইংলিশ মাসে ঢুকেছো, সেটা জানি না। তো সেই অনুযায়ী তোমাকে ভাড়াটা ক্যালকুলেট করতে হবে। দেখো, প্রেজেন্টেশন বলে একটা জিনিস আছে। তুমি তোমার ব্লগ অবশ্যই তোমার রিয়েল লাইফস্টাইলই দেখাবে এবং সেখানে হাসি কান্না দুঃখ আনন্দ সব থাকবে, কিন্তু একটা প্রেজেন্টেশন বলে আছে না, মানে এই যে ঝিম মারা ব্যাপারটা, সারাক্ষণ যদি তুমি বলো আমার মুড সুইং করছে, আমার ভালো লাগছে না, আমার অসুস্থ লাগছে, তোমার নিজেরও মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে আর ভিউয়ার্সও হবে কী রে ভাই। দেখো, এক একদিন তুমি সুন্দর করে সেজে গুজে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে সিঁদুর ফিঁদুর পরে সুন্দর করে সেজে বলছে এই যে আমি আজ এসেছি, তো এতে কি তোমারও মন ভালো হয়ে যাবে, ওদেরও মন ভালো হয়ে যাবে যারা তোমাকে রেগুলার বেসিস দেখে। এই জন্য লোকে বলে সব জিনিসের কটাক্ষর মধ্যেই শুধু খারাপ জিনিস আছে তা নয়, কিছু কিছু কটাক্ষের মধ্যে ভালো জিনিস আছে এবং সেটাকে রাজহাঁসের মতো আমাদের তুলে নিতে হবে, তাই না? সেটাকে রাজহাঁসের মতো তুলে নিতে হবে। তুমি একটা অল্প বয়সী মেয়ে, এই বয়সে তোমার ঘুরে বেরিয়ে আনন্দ করে ঘুরে বেড়ানোর সময়, তাও তুমি জলদি জলদি বিয়ে করে নিয়েছো, ঠিক আছে, সে করতেই পারো, এবং জলদি জলদি বিয়ে করে তুমি তাড়াতাড়ি কনসিভ করে গেছো, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার কি মানে তোমার মাইন্ডটা কিন্তু কনসিভ করার পজিশানে ছিল না, এবার তুমি তাহলে কনসিভ করেছো কেন? যেহেতু তোমার একটা প্রবলেম ছিল পিসিওডির, তুমি জানো যে পিসিওডির মানে ব্যাপারটা এরকমই হয় যে কখন হয় কখন হয় না, এবং সেক্ষেত্রে মানে প্রেগনেন্ট হওয়াটা লাক বাই চান্স যদি হয়ে যাও ঠিক আছে, নাহলে কিন্তু একটু প্রবলেমেটিক। তো প্রথমভাবেই মানে তোমার পিসিওডির ডাক্তার দেখাতে দেখাতেই তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, এবং সেটা সত্যি খুব সুখবর। কারণ আমার মনে হয় যে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাই ভালো, কারণ তারপরে বাচ্চা বড় হয়ে যাবে, তোমরাও ইয়ং থাকতে থাকতে বাচ্চা বড় হয়ে যাবে, তোমরাও ঝাড়া হাত পা হয়ে যাবে, এটা খুব ভালো ডিসিশান। তো যাই হোক, এবারে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, এবং প্রেগনেন্ট হয়ে গেলে কী হবে, মানসিক এখনও তোমার একটু উড়িং উড়িং ব্যাপার রয়েছে, আর তার জন্য তুমি এই ধরা বাঁধা জীবনটাতে ভালো লাগছে না, তোমার শুধু মনে হচ্ছে না এখন আমার বরের সঙ্গে ঠিকমতো ঘোরা হয়নি, বেড়ানো হয়নি, আনন্দ করা হয়নি, ফুর্তি করা হয়নি, এর মধ্যে হয়ে গেলাম। দেখো, সেটা ঠিকই কথা, কিন্তু তুমি এটা ভাবো যে তুমি খুব তাড়াতাড়ি ঝাড়া হাত পা হয়ে যাবে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে, আর বাচ্চা যখন বড় হয়ে যাবে তারপরে তুমি, তোমার বাচ্চা, তোমার বর, তিনজনে মিলে সুন্দর করে চারিদিকে ঘুরে বেড়াতে পারবে, এবং সেই ক্ষেত্রে তুমি অনেক ফ্রি হয়ে যাবে, তাই না? তো এখন কিছুদিন তোমাকে এটা করতে হবে, এবং তুমি এটা মানে ভাবো, মানে আমাদের মতো ঘরে, বড় লোকদের কথা বলছি না, আমাদের মতো মধ্যবিত্ত ঘরেতে এটাই স্বাভাবিক যে আমাদের বাচ্চা কাচ্চা যতদিন বড় না হয় আমাদের একটা মানে হতে হয়, কি যেন বলে, একটা বাঁধন থাকে, বাচ্চা হওয়ার আগেও বাচ্চা হওয়ার পরেও একটা বাঁধন থাকে, কোথাও যেতে পারি না, একটু অন্যরকম ব্যাপার থাকে। কিন্তু এই ফেজটা আবার চলে গেলে, খুব তাড়াতাড়ি যদি কেউ মা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ছেলে মেয়ে বড়ো হয়ে যায়, তো রেসপন্সিবিলিটিটা আবার তাড়াতাড়ি এসে যায়, এবং সেটা কিন্তু গুড সাইন আমার মনে হয়। তো যাই হোক, আমি আমারটা একটা শেয়ার করি, সেটা হচ্ছে আমার হচ্ছে যখন আমি প্রেগনেন্ট হই তখন 22+, আর তারপরে হচ্ছে আমার বাচ্চা যখন হয়, তো 4 মাস যখন বয়স তখন পুজো আসে, ঠিক আছে? এবার পুজো আসে, তো 4 মাসের বাচ্চা সবে ঘাড় শক্ত হয়েছে, তাকে নিয়ে আমি আশেপাশের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এবং রাত্রিরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমার ছেলে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল, এবং প্রচুর ঠান্ডা লেগে গিয়ে জ্বর সর্দি কাপ বসে গেছিলো, আর আমার বাড়ির বড়রা মানে আমার জেঠু কাকু এরা সবাই এত আমাকে বকেছে যে কি তোর ইচ্ছে, 4 মাসের বাচ্চা নিয়ে তুই টোটো করে ঠাকুর দেখেছিস আর ছেলেটাকে অসুস্থ করেছিস, খুব বকা খেয়েছিলাম। তারপরে বাবা একবার নাক কান মোলা, তার পরের বছর একদম নয়, মানে একবার থেকে শিক্ষা হয়। আর এটা সত্যি একটু কুটকুট কুটকুট করে তখন, যে অনেক দিন বেরোয়নি, চলো বাচ্চাটাকে নিয়ে যাই, আর বাচ্চাটা ঘর শক্ত হয়ে গেছে, তাহলে চলো। তো 4 মাসের বাচ্চাকে নিয়ে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেড়ানো মানে ধরে আচ্ছা করে আমাকে যে দেয়নি, এই সৌভাগ্য আমার। তো যাই হোক, এটাই একটা ব্যাপার ছিল, কি বলবো, সেটা নিয়ে খুব সমস্যা হয়েছিল, মানে সবাই খুব বকাবকি করেছিল বড়রা যে এটা ঠিক করিসনি, আর সত্যি ওটা ঠিক করিনি, এখন বুঝি। কারণ আমি আমার ফুর্তিটা দেখছিলাম যে ঘুরবো বেড়াবো, ঠাকুর দেখবো, কতদিন ঠাকুর দেখিনি, বাইরে বেরোয়নি, কেমন অবস্থা, ঠাকুর দেখবো, এই করবো সেই করবো, হ্যাঁ ছেলেকে নিয়েই যাব।
কিন্তু ছেলেকে নিয়ে গিয়ে যদিও গাড়ি টাড়ি করেই গেছিলাম, কিন্তু তাহলেও ওই যে রাত্রিবেলা একটা হিম পড়ে না, সেটাতে ঠান্ডা লেগে যায়, খুব মারাত্মক বকা খেয়েছিলাম। তাই জন্য বলি যে বড়রা যেগুলো বলে একটু শোনবার চেষ্টা করো, কারণ বড়রা খুব ভুল বলে না। আমরা তখন, যখন আমরাও ছোট ছিলাম, তখন সবসময় বকাবকি করে, আমার দিকটা কেউ ভাবে না। কিন্তু তোমার দিনটা সারা জীবন পড়ে আছে, বাচ্চার কষ্ট হলে সাফারটা কে করবে? মাই তো করবে। তার জন্যই বলে। তো যাই হোক, এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে। তো ভিডিওর কন্টেন্ট সেরকম অর্থে নেই, এই মারুর কন্টেন্ট ম্যান্ডুর কন্টেন্টই ছিল, সেই অর্থে কন্টেন্ট নেই। কন্টেন্ট থাকলে আবার ভিডিও অবশ্যই আসবে। তো চলো।